নমস্কার। আপনারা গত 7 দিন ধরে একটি চলচ্চিত্র উৎসব দেখছেন। সেই চলচ্চিত্র উৎসবের নাম চিত্রমঞ্জরি। আপনারা জানেন, তবু আরেকবার বলি, ছাত্রছাত্রীরা এই যে কোভিডের মহামারীর সময় গেল এবং যাচ্ছে এখনো, তার মধ্যে বসে তারা অন্যান্য কাজের সঙ্গে, ছবি আঁকার সঙ্গে, পড়াশুনো করার সঙ্গে, কবিতা লেখার সঙ্গে, কেউ কেউ ছবি তৈরি করে ফেলেছেন নিজেরাই নিজেরাই। তারা চিত্র গ্রহণ করেছেন, সম্পাদনা করেছেন, শব্দ গ্রহণ করেছেন এবং ছবিটি সর্বশেষে একটি সুচারু পরিবেশন করার মতো অবস্থায় তারা এনেছেন। এই যে ছবিগুলি, সেই ছবিগুলিকে দুটি সংস্থা তারা ছবিগুলিকে একত্রীভূত করেছেন এবং একত্রীভূত অবস্থায় তারা আবার একটু বেছেছেন কোন কোন ছবিগুলোকে রাখা যায়, এবং সেই যে ছবিগুলোকে রাখা যাবার মতো করে তারা মনে করেছেন, তারা সেই ছবিগুলিকে নিয়ে একটি চলচ্চিত্র উৎসব করছেন। চলছে এখনো 7 দিন, মানে তো বুঝছেন, 7 কাহন। তো এই 7 দিনে আপনারা বেশ কয়েকটি ছবি দেখেছেন। তার মধ্যে কাহিনী ভিত্তিক ছবি আছে, তার মধ্যে তথ্যচিত্র আছে, তার মধ্যে অ্যানিমেশন আছে। আজকেও আপনারা 3টি ছবি দেখবেন। এই 3টি ছবি কাহিনী ভিত্তিক। প্রথম ছবিটির নাম হচ্ছে রুটস, দ্বিতীয় ছবিটির নাম হচ্ছে আ ড্রিমার এবং তৃতীয় ছবিটির নাম হচ্ছে দ্য ফোর ওয়ালস। এই 3টি ছবি কাহিনী ভিত্তিক। সাধারণত পৃথিবীতে আমরা দেখেছি কাহিনী ভিত্তিক ছবি বেশি হয়। আজকাল অবশ্য নানা রকম ছবি হচ্ছে, এমনকি কর্পোরেট ছবিকেও যদি আপনারা ছবি ধরেন, এডুকেশনাল ছবিকেও যদি আপনারা ছবি ধরেন, তাহলে সেগুলিও অসংখ্য পরিমাণে হয়। সেগুলোর জন্য আলাদা আলাদা দর্শক গোষ্ঠী আছেন। তো আজকে এই 3টি ছবি আপনারা দেখুন। ছবি দেখার পূর্বে গতদিনও যিনি বলেছিলেন, আমাদের সেই প্রাজ্ঞ দাদা শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়, তিনি বলবেন ঋত্বিকের উপর তিনি গতকালই বলেছেন। আজ তার পরবর্তী অংশটি আপনারা দেখতে পাবেন। ঋত্বিক ঘটক সম্পর্কে তো আপনারা জানেন, আমি আগের দিনই বলেছি। 51 বছর বয়সে যখন 1976 সালে তিনি চলে গেলেন আমাদের ছেড়ে, তখনই তিনি একটি কাল্ট ফিগার হয়ে গিয়েছিলেন। তার ছবি সম্পর্কে অনেকে অনেক রকম কথা বলে, যেমন কেউ কেউ বলে ছবি ওভার ইমোশনাল, কেউ কেউ বলে মেলোড্রামাটিক। কিন্তু তার সম্পর্কে একটি কথা একটি তথ্যচিত্রে বলা হয়েছিল যে হি মে বি মেলোড্রামাটিক বাট হি ইজ সুপ্রিমলি কনফিডেন্ট। তিনি যেটা করেন সেটা তিনি বিশ্বাস করেন এবং সেই ইমোশনটা তিনি মানুষের মধ্যে জারিত করতে পারেন। তার বিখ্যাত ছবি মেঘে ঢাকা তারা, তার বিখ্যাত ছবি তিতাস একটি নদীর নাম, তার বিখ্যাত ছবি সুবর্ণরেখা, আপনারা তো দেখেছেন। কিন্তু তার যে ছবিগুলো নিয়ে একটু কম আলোচনা হয়েছে, যেমন ধরুন বাড়ি থেকে পালিয়ে, অসাধারণ ছবি। অযান্ত্রিক নিয়ে তো আলোচনা হয়েছে। বাড়ি থেকে পালিয়ে হচ্ছে একটি ছেলে অঙ্কে খুব কম নম্বর পেয়েছে, তাই জন্য সে বাড়ি থেকে পালিয়ে কলকাতা চলে এসেছে, এবং সেই তার নানা রকম অবস্থানের মধ্যে দিয়ে তিনি দেশভাগের যন্ত্রণা দেখিয়েছেন। একটি জায়গায় একটি বাউল গান করে, যে গানটির কথা সলিল চৌধুরীর সুরে, যে অনেক ঘুরিয়া শেষে আমি আইলাম রে কলকাতা। হ্যাঁ, এবং সেখানে বলছেন সেই বাউল যে ওই পদ্মা পারে আমার বাড়ি ছিল। আমি যখন পুনা ফিল্ম ইনস্টিটিউটে টেলিভিশনের শিক্ষার্থী ছিলাম আমি নিজে, তখন আমাদের এক বন্ধুকে ওই ছবিটি যখন আমরা প্রিভিউ থিয়েটারে বসে দেখছি পুনা ফিল্ম ইনস্টিটিউটে, আমি ইংরাজিতে ট্রান্সলেট করে করে যাচ্ছিলাম ডায়লগগুলো। এই গানটি যখন আসে তখন আমি বলতে গিয়ে, তার ট্রান্সলেশন করতে গিয়ে, যে পদ্মা পারে আমার বাড়ি ছিল, আমার সেখানে একটা অন্যভাবে প্রকৃতি আমার কাছে ধরা দিত, আমি নিজেও বাঙাল, আমার পূর্বসূরীরা ওদেশের মানুষ, আমি কেঁদে ফেলেছিলাম। এই ইমোশন কিন্তু ঋত্বিকই তৈরি করতে পারতেন। এবং তার আরেকটি ছবি, সেটি হলো কোমল গান্ধার। আপনারা অবাক হবেন, সেই কোমল গান্ধার ছবির
যিনি প্রধান চরিত্র, তিনি একটি এমন চরিত্র যিনি প্রতিবাদ করেন। তিনিও দেশভাগের শিকার, বলছেন যে ওই রেল লাইন চলে গেছে, তার ওপারটা আমার দেশ ছিল, এখন আর নেই। সেই চরিত্রটির নাম ভৃগু। ভৃগু চরিত্রটি তিনি কোথা থেকে পেলেন? ভৃগু আমাদের ধর্মগ্রন্থে একটি চরিত্র, ভৃগু মুনি, যিনি প্রতিবাদ করেছিলেন। তিনি মানুষের দুঃখ কষ্ট দেখে নিদ্রিত অবস্থায় বিষ্ণুকে আঘাত করেছিলেন, ভগবান বিষ্ণুকে, যে তুমি নিদ্রিত আছো, এরকম সব কষ্ট পাচ্ছে মানুষ। তা সেইখান থেকে তিনি চরিত্রটি নিয়েছিলেন, নামটি নিয়েছিলেন, এবং এখানেও নাম দিয়েছিলেন ভৃগু, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। ঋত্বিক কি ছিলেন আমার বলার দরকার নেই। আমি পুনা ফিল্ম ইনস্টিটিউটে দেখেছি, যখন আমরা কিছুদিন সেখানে শিক্ষার্থী ছিলাম, যে সেখানে সর্বভারতীয় ছাত্র এবং মাস্টারমশাইদের মধ্যে ঋত্বিক সম্পর্কে একটা উন্মাদনা আছে। আমি এটা নিয়ে আর বেশি কিছু বলবো না। আজকের ছবি দেখুন, ছাত্রছাত্রীরা দেখো। আজকে যদিও ঋত্বিকের ছবি তোমরা দেখছো না, দেখছো তোমাদেরই বন্ধুদের করা বা কারো তোমাদের মধ্যে করা ছবি। আর ঋত্বিক সম্পর্কে শোনো, ঋত্বিককে নিয়ে পড়াশুনো করো, ভালো লাগবে। ভালো থেকো, নমস্কার। এবং এরপর যখন বাড়ি থেকে পালিয়ে তিনি করলেন, তখনও দেখা যাবে একটা শিশু চিত্রের মধ্যেও তার যে প্রাথমিক প্রশ্নগুলো, এই যে কাঞ্চন ইটকাট পাথরের শহরে এলো এবং সেখানে যে অবলিক অ্যাঙ্গেল ক্যামেরা, এক্সট্রিম লো অ্যাঙ্গেল, এবং লোকগুলোকে দেখা হচ্ছে ভিন্নভাবে। একটা বাচ্চার কাছে একটা শহরের বড় বাড়ি, দেখবেন আমার কাছে আপনার কাছে একটা তিনতলা বাড়ি যত উঁচু, একটা মানুষ যে কোনোদিন তিনতলা বাড়ি দেখেনি তার কাছে এটা আরো বেশি উঁচু হয়। এই যে লো অ্যাঙ্গেল ক্যামেরার অসামান্য ব্যবহার, এবং তারপর তেলের শিশি ভাঙলে পরে কুকুর ওপর রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা এই যে প্রশ্ন বাচ্চাটার, তাই দিয়েই উনি প্রথম কলকাতার পথে ঘাটে যে উদ্বাস্তু এবং দুর্গতরা আছে তাদের দিকে তাকাতে শুরু করলেন। পরে মেঘে ডাকা তারা, এখানে একটা গল্প নিশ্চয়ই আজাদগড় রিফিউজি কলোনি, যেখানে একটি নিম্ন মধ্যবিত্ত মেয়ে তার পরিবারের মুখ চেয়ে তার এমএ পড়া ছেড়ে দিয়ে বাধ্য হচ্ছে এবং প্রাইভেট টিউশন করে সে সংসার প্রতিপালন করছে। অবশেষে অপুষ্টিতে তার ক্ষয়রোগ ধরলো এবং সে জীবনের দ্বারা প্রতারিত হলো এবং মারা গেল। আমরা ভাবলাম যে এইরকম অন্যায় আর যেন না হয়, কিন্তু গল্প ছবিটাকে যদি আপনি দ্বিতীয়বার দেখেন তাহলেই বুঝবেন ছবিটাতে দুটো গল্প বলা হয়েছে। একটা হচ্ছে কুমার সম্ভবের গল্প, যেখানে শিব মহাকাল প্রলয়ের দেবতা শঙ্কর কুমার সঙ্গে মিলিত হন, আর কুমার সম্ভব। আর আরেকটা হচ্ছে নীতা চক্রবর্তী, আমাদের আজাদগড় কলোনি চটি ফটফট করতে চলে যাওয়া কলেজের ছাত্রী। এরা কোথায় মিলিত হচ্ছেন দেখবেন প্রথম শটেই নীতা কোথা থেকে আসছে সেটা নীতিঘর স্পষ্ট করেন না, যেটা সিনেমাগত ব্যাকরণ থেকে ভুল। মানে শেষ পেনাল্টিমেট শট, শেষ অংশের আগের অংশটা, যেখানে নীতা বলে যে দাদা আমি বাঁচতে চেয়েছিলাম, বলে নীতা যে চলে যাচ্ছে এটা আমরা বুঝতে পারি না। ক্যামেরা প্যান করতে শুরু করে জঙ্গল, নদী, ঝর্ণা থেকে আকাশে চলে যায়। কেউ অনাদি উৎস থেকে আসেন, কে অনন্ত আকাশে চলে যান, সঙ্গে সঙ্গে আমার মনে হয় তিনি তো দেবী দুর্গা, যিনি আসেন এই যে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতন গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে। এই নারায়ণী তো কোথা থেকে আসেন তা বলা যায় না, তিনি অজনী সম্ভূতা, তিনি আমি আপনার মতন নির্দিষ্ট জায়গা থেকে জন্ম নয়। আবার তিনি চলে যান, আমরা মনে করি তিনি কৈলাসে চলে যাচ্ছেন, আকাশে। এই যে অংশটুকু যার মাঝখানে মেঘে লেখা তারা চিত্রনাট্য, যেটা সপ্তমী অষ্টমী নবমী দশমী এই 4 দিনের জীবন নাট্য, এইটাকে ঋত্বিক ঘটক মনে করাতে চান যে আমরা যে ওই তরুণীর প্রতি অত্যাচার করেছি এটা সাধারণভাবে একটা দেশভাগজনিত দুর্গতি শুধু নয়, শুধু স্বার্থপর পারিবারিক স্বার্থপরতা নয়, এর জন্য সমাজ দায়ী, রাষ্ট্র দায়ী, এবং এই অত্যাচার বহুদিন ধরে হচ্ছে। এবং এই মাতৃহত্যার অপরাধ থেকে আমরা মুক্ত হব না। আমরা শুধুমাত্র আহারে বলে আমাদের মুক্তির কোনো উপায় নেই, আমাদের হাতে রক্তের দাগ, ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর। ইউরোপিয়ানরা ইডিপাসের কথা হবে, ইডিপাস মাতৃগমন করেছিল, সেই মহাপাপ থেকে সে অন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের অপরাধ তার থেকেও বেশি, কেন ইডিপাস না জেনে করেছিল আর আমরা সজ্ঞানে মাতৃহত্যা করেছি। এই যে ঋত্বিক ঘটক বড় একটা তারে সুর বাঁধলেন,
এই যে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে গানটায় হঠাৎ করে ক্যামেরা মিড লং শট থেকে এক্সট্রিম লং এ, তারপর আবার মিড ক্লোজ আপে, তারপরে লো অ্যাঙ্গেল নিয়ে সুপ্রিয়া চৌধুরীর মুখটা দেখায়। একটা অন্ধকার ঘর ছিল, আপনি প্রশ্ন করার সুযোগ পান না যে এত আলো পেলো থেকে, এবং গলাটা দেখেই আপনি বুঝতে পারেন দেবীর মুখ। মহাষ্টমীর সামনে যে প্রতিমার সামনে আপনি অঞ্জলি দিয়েছেন, এই যে মুহূর্তে মানবীকে দেবী করা, তাতে আপনি বুঝলেন যে ঋত্বিক ঘটক বাস্তুহারার সমস্যাটাকে শুধু একটা স্থানিক এবং কালিক পর্যায়ে রাখতে চান না, ইতিহাসগতভাবে তার মাত্রাটাই বাড়িয়ে দিতে চান। কোমল গান্ধার ঠিক তাই হয়েছে। কোমল গান্ধার বিরোধের সূত্রে বাধা দেশের পার্টিশন, কিন্তু কোমল গান্ধার এই বিরোধগুলো অর্থাৎ দেশভাগজনিত বিরোধ, নায়ক ও নায়িকার ব্যক্তিগত বিরোধ এবং পার্টির বিরোধ, এই তিনটে বিরোধকে উনি মহামিলনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। রবীন্দ্রনাথ নাম রেখেছি কোমল গান্ধার মনে মনে নামে যে কবিতাটা লিখেছিলেন, তাই দিয়ে উনি বাংলাদেশকে লিখেছেন। এই যে শকুন্তলার প্রতিক্রিয়া যাত্রা, শকুন্তলা শুধু একটা স্থান না, সেই স্থানের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এই যে বিখ্যাত বাফাসুরের সময় সমস্ত তরুলতা কেঁপে ওঠে লালগোলার ঘাটে, তাতে প্রমাণিত হয় যে ঋত্বিক বলতে চাইছেন যে নিসর্গ আমাদের জীবনে বাইরের কিছু না, যে আপনি বরিশালে ছিলেন বা ফরিদপুরে ছিলেন, হঠাৎ কলকাতায় চলে এলেন। আসলে নিসর্গ আমাদের জীবনের সঙ্গে এমন ভাবে জড়িত যে আপনি নিসর্গের একটা অংশ মাত্র। ঋত্বিকের ফ্রেমিং এ দেখবেন সবসময় হিউম্যান ক্যারেক্টারকে নিসর্গে এমন ভাবে রাখা হয় ল্যান্ডস্কেপে, যে অনেক সময় ল্যান্ডস্কেপ প্রাপ্যের অধিক গুরুত্ব পায়। এইভাবে উনি সুবর্ণরেখা করেন, যা রাত কেটে ধীরে যাওয়ার তপস্যা পথ। রবীন্দ্রনাথ যে শিশুতীর্থ কবিতাটা লিখেছিলেন, তার একটা চিত্রনাট্যবোধ থেকে সুবর্ণরেখা রেখেন। এও বাস্তুহারার সমস্যা, কিন্তু শুধুই বাস্তুহারার সমস্যা না, তার প্রথম থেকেই বুঝবেন যেখানে একটি ছেলে মা হারায় এবং সেই মা হারানোর তথ্যটা খবরের কাগজে অফিসে যখন বিজ্ঞাপন দিতে যাওয়া হয়, তখনই টেলিপ্রিন্টারে তিনটে গুলির আওয়াজ ভেসে আসে এবং গান্ধী শট অ্যাট রাজঘাট, গান্ধীরই গুলির আওয়াজ, এবং তারপরে আবার উদ্বাস্তুকরণে ফিরে গিয়ে দেখা যে একটি বৃদ্ধ, সে উন্মাদ হয়ে গেছে এবং সে খালি যদুবংশ ধ্বংসের আগে কিছু কিছু মন্ত্র বিড়বিড় করছে। এই যে একটা নিতান্ত স্থানিক সময়, তাকে জাতীয় সময়ের সঙ্গে নিয়ে যাওয়া এবং তাকে জাতির উপরে পৌরাণিক সময়ের সঙ্গে যোগ করা, এই কৃতিত্ব ঋত্বিক ঘটকের অসাধারণ। বা ধরা যাক ঘূর্ণিকালয়ে যখন সীতা ঘুম থেকে জেগে উঠে দেখে তার সহোদর ঈশ্বর অপেক্ষমান, তখন সে আত্মহত্যা করে, দেখবেন সাউন্ড ট্র্যাকে ভেসে ওঠে হে রাম। এই যে সীতার অগ্নি পরীক্ষাকে নতুন ভাবে দেখা, ঋত্বিক ঘটকের সমস্ত জীবন এবং সাধনা এই কাজে নিযুক্ত ছিল। ফলে ঋত্বিক যখন সিনেমাকে দেখেছেন, তখন গল্প হিসেবে দেখেননি, বরং অনেকটা প্রবন্ধ, মানে সন্দর্ভ, যাকে বলা যায় ডিসকার্সিভ কালচারাল প্র্যাকটিস হিসেবে দেখেছেন। এরপরে যদি আপনি আসেন তিতাস একটি নদীর নামে, সেখানেও ভূমিক্ষয়ের গল্প। যারা জেলে ছিল, মারও ছিল, জেলে ছিল, তারা কিভাবে লুপ্ত হয়ে যাচ্ছে, তিতাসে কিভাবে চর পড়ে যাচ্ছে, এবং সেই তিতাসে কি অসামান্য ইমেজ, সেখানেও ওই যে সতীদাহের ইমেজ, পাগল সতীকে মূর্ছিতা সতীকে কাঁধে নিয়ে হাঁটছে। হিন্দু পুরাণের থেকে একটা প্রতিমা ব্যবহার করে যেভাবে ঋত্বিক ঘটক দেখান, যেভাবে গরিবের বাসর ঘরে একেবারে নিঃসম্বল জেলের ছেলে বিয়ে করছে, তার হাঁটু অব্দি ধুতি, এবং মেয়েটি শিব এবং পার্বতীর এই মিলনকে একটি কিছুমাত্র দৈহিক ইঙ্গিত না দিয়ে শুধু শ্বাসাঘাত প্রধান ধ্বনির সাহায্যে উনি দেখাতে পারেন, সে একটা শব্দ নিয়ে ভারতীয় সিনেমা এবং আন্তর্জাতিক সিনেমায় নতুন পদক্ষেপ। আর যুক্তিতর্ক গল্প শেষ ছবি তো সমস্ত জীবনটাকে ক্যামেরার সামনে নিয়ে আসা, পরীক্ষা করা, এবং সেই পরীক্ষার মাধ্যমে উনি মানিক বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ শিল্পী গল্পটাকে মনে করেন যে মদন তাঁতির তো কিছু করতে হবে, যে বেনারসি বনে সে গামছা বনে না, এই আপোষ সে করবে না। এই যে সত্যব্রতী, এই যে সত্যসন্ধি ঋত্বিক ঘটক, তিনি শতমুখে বলা যায় যে ক্যামেরার ভাষা, সেখানে ওয়াইড অ্যাঙ্গেল এবং লো অ্যাঙ্গেল, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, টেলিফোটো লেন্স, এটাকে তারা যেখানে সীতা আমি বাঁচতে চেয়েছিলাম, তাকে অসামান্য পরীক্ষা নিরীক্ষা করেছেন। সাউন্ড ট্র্যাককে অনেক সময় সম্মুখবর্তী করে দিয়েছেন, যেমন ঘাটশিলা স্টেশনে যখন বাগদি বউ বলার পরে ভয়ঙ্কর একটা ক্যাকোফনি জুড়ে দেন উনি, যেখানে দৃশ্যের চাইতে শব্দ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এইরকম জায়গা। ফলে ওর সম্বন্ধে যখন আমরা বিচার করি, তখন শুধুই দেখা যাবে ওর ছবিগুলো বিচার করলে শুধুই মত্ততা বা অ্যালকোহলিজমের শিকার নন, এই ছবি এক মহাভাবনার ছবি। চলচ্চিত্র যদি দর্শনের মতন হয়ে উঠতে পারতো, তাহলে তা তাৎক্ষণিক বিনোদনের মাত্রা ছাড়াতে পারে।
এই যে ধারণা ঋত্বিক ঘটক এইভাবেই বড় সাহিত্য বা বড় নাটকের সঙ্গে তার ছবিকে যুক্ত করে। তার ছবি শুধুই নাচ গান গল্পের সমারোহ নয়, বরং দেখা যায় অনেক সময় গল্প তার ছবিতে ভেঙে পড়ে, কিন্তু তিনি যে বক্তব্যটা রাখতে চান সেটা এত সুদূর ও গভীর যে মনে হয় এই নীলকণ্ঠ শিল্পীর পরে বাংলাদেশে আসার মানে হচ্ছে অনেক দায়ভার গ্রহণ করা, এবং সেই দায়ভারগুলো উত্তর পুরুষের, তাকে উন্মোচন করা। পুশকিনের কবরের পাশে দাঁড়িয়ে রুশ ঔপন্যাসিক দস্তয়েভস্কি বলেছিলেন, পুশকিন হ্যাড টেকেন মেনি সিক্রেটস টু হিজ গ্রেভ, নাও হিয়ার উই আর সাপোজ টু আনআর্থ ইট। পুশকিন অনেক রহস্য তার কবরে নিয়ে গেছেন, আমাদের তা অনাবৃত করতে হবে। আমরা যারা উত্তর প্রজন্ম, তাদের দায়িত্ব হলো ঋত্বিক ঘটকের শিল্পকে পরতে পরতে অর্থদান করা, তার ভেতরে কি রহস্য আছে তাকে খুঁজে বার করা। নমস্কার। Hello and good evening everyone. My name is Vivek Chakraborty. I am really glad that I could come here to share my journey from being an aspiring journalist to whatever I am today. I am really overwhelmed by the fact that I could contribute something to this society. Oh, Vivek, yeah, come in. Hello. Hi, what's been up? Nothing much. So, I had a look at your resume. It seems that you have done pretty commendable work in your previous companies. Thank you, sir. So, what made you come here? Sir, actually, since I started with journalism, it has been my dream to work at this company, and also you have been a big inspiration throughout. That's So so kind, man. that's why I applied here. Oh, sorry. Okay. Yeah. Okay. Yeah. Sure, I'll let you know, okay? Yeah, bye. Sorry, Vivek, it seems that we have a job for you. Okay. We want you to do an article on racial discrimination. After you submit that, we will discuss what post that will be assigned to you. Okay? Yeah. Okay, I'm sir. sure you will do a great job. Thank you. I'll work on it and submit to you as soon as possible. Definitely. All the best. Thank you, sir. Hi. Yeah, the interview went well. They gave me an assignment and I have to complete it. Yeah. Hey, can I call you back later? Because I have to research on those subjects and start working. So I'll call you when I'm free. We'll talk then. About 4 in 10 Africans are doubtful
that US will ever achieve racial equality. More than 1 in 20 Australians say that they have been physically attacked because of their race. I have been researching on racial discrimination since quite a few days now. And from what I have realized is that writing an article about it and ending it there won't help. I had to make a video about it. Yes, racial discrimination is the most grave issue that is not being addressed at all. The two facts I mentioned at the beginning of this video are real. They are not made up. But this problem has become so normalized, we always tend to ignore it. It is terrifying being misbehaved or physically abused just because of your skin color or a particular country or a particular region of a country you belong to. 42 African nations said India must solve the problems of racism and Afrophobia. 60,000 Africans of different nationalities live in India and they are stereotyped as drug peddlers and pimps. A country that has been oppressed for 200 years is itself oppressing other countries. Isn't that fun? In India, we easily make jokes about Biharis or people from Northeast, saying that they all look the same. They are designated as smugglers. In Kolkata itself, before I took this house for rent, my landowner asked me 2 questions. Are you Muslim and are you from the Northeast? What does that tell you? Okay, now coming to some modern world problems. An employer might look through a list of job applicants and decide not to interview people with Arabic sounding surnames. People are refused apartments or jobs or other basic facilities due to race. This is in the US, a superpower. So think what might happen in India, and it is happening in India. Congratulations, I saw your video. It was amazing. Congratulations on your success. You have what we need. Definitely have what we need. You're talented. You're a hard man. And also, we are thinking about starting a new column in our newspaper. It's regarding racial discrimination. And I would like you to give you the opportunity to take up on this issue and write your own column. So that was my story, and that's how people started talking about such a sensitive topic that wasn't being talked about before. So, can all of us today pledge to change our mindset so that we can eradicate racial discrimination completely? Can we? Yes, We can. Thank you.
হ্যালো বাবা। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? আসলে এইদিকে কলেজের এত চাপ না, ফোন করার সময় পাই না। হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক চলছে কলেজ। বলছিলাম, কাল একটা গানের অডিশন আছে, আবার কাল ইন্টারনাল এক্সামও। না না, গানের অডিশনের জন্য একটু প্র্যাকটিস করছি। শোনো বাবা, এটা আমার জীবন, আর আমার জীবনের এই রঙ্গমঞ্চে আমি এক এবং অনন্য অভিনেতা। আমি যা দেখাবো সেটাই সবাই চুপচাপ করে দেখবে। না, আমি চাকরি পাওয়ার লোভে গান বাজনা ছাড়তে পারবো না। তোমার যা খুশি করে নাও। বাবু, চাকরিটা কিন্তু পেতেই হবে। তা সারা জীবন কি আমার টাকায় গিরবি? ওসব গান টান গাইলে তো অনাহারে মরতে হবে। লোক সমাজে মুখ দেখাবো কি করে? বাউন্ডুলো হয়ে থাকবি সারা জীবন?
কাল পরীক্ষা কখন থেকে রে? ঠিক হয়ে গেল, তারপরে থাকার মাথা। আরে এত ক্যাঁ করছিস কেন? হয়তো এটাই বুঝতে পারছি না। হয়েছে কি আছে, এখন তুই কি একা? পৃথিবীর সব লোক সবার সব জায়গাতে ইয়ে হয়ে গেছে, লকডাউন হয়ে গেছে, সব জায়গাতে কত ইকোনমিতে কত বড় ক্রাইসিস হয়েছে বলতো? তুই একা নাকি? সবাই তুই শীত মুখার্জি আরে ওটা আরে ও আমি আমারটা শেষ হয়নি, আমার রাগ উঠছে। আমি এতদিন ধরে খেটে খুটে কাজ করলাম, সব এখন কবে হবে তার নাই। বাবা, রাগ ওঠার এটা কোনো কারণ নেই, একটু ওয়েট কর, সব ঠিকঠাক হয়ে যাবে। পুলিশ ধরবে বা ওই লাঠি চার্জ করে জানি সব ওই চলছে, তো ওই চলছে পুরো ফেসবুকে। ওই চলছে। ব্যাপারটা কি বলতো, আমার এখন সকালে শোন, আমার এখন সকালে একটা নিয়ম হয়ে গেছে, আমি সকালে উঠবো, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বাবার ফোনটা নেব। আমার ফোনে তো এসব নেই, বাবার ফোনে আছে, কলকাতা পুলিশ সবকিছু বাবার ফোনে আছে। বাবার ফোনটা নিয়ে আমি শুধু ভিডিও সার্চ করবো, আজকে কোথায় তেল মালিশ হয়েছে, লাঠি মালিশ হয়েছে, এইসব ভিডিও সার্চ করবো। আর সব জায়গায় আমরা একটা ভিডিও বানাতে পারি, তাই না? আমরাও ভিডিও বানাতে পারি, কিন্তু কি বানাবো? ঘরের মধ্যে বসে কি ভিডিও বানাতে পারি? কিছুই নিয়ে থেকেই বার করতে হবে না, কিন্তু ঘরে বসে অনেক কিছু করা যায়, এটা পরিষ্কার করা যায় না। বলেছি তোমার যারাই গান আমার চাপ আছে বানানো, অ্যাক্টিং আমার দ্বারা হবে। এক হতে পারে, মানে উই ক্যান ট্রাই যে ঘরে রেখে দেবো, তো যা যা অ্যাক্টিভিটি হচ্ছে ঠিক আছে কর। দ্য থিং ইজ, ঠিক আছে, কি মানে কিরাম ভাবে কালকে থেকে স্টার্ট করো, তাহলে যা হবে ইয়ে করো, আমাকে সেন্ড করে দিও। পেনড্রাইভ তো দিতে পারবে না, পেনড্রাইভ দিলে সে 21 দিন পর দিতে হবে। ঠিক আছে তাই কর। তো দাঁড়া একটু জল খাই। আরে কাকটা উড়ে যাবে, আমাকে তুলতে দে। হ্যাঁ তুই ওকে ধর আগে তাড়াতাড়ি। রাখছি। হ্যাঁ आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। हिंदुस्तान को बचाने के लिए, हिंदुस्तान के हर नागरिक को बचाने के लिए, आपको बचाने के लिए, आपके परिवार को बचाने के लिए आज रात 12 बजे से घरों से बाहर निकलने पर पूरी तरह पाबंदी लगाई जा रही है। देश के हर केंद्र যাচ্ছে নিচে।
রামকৃষ্ণ নস্যিত তরুণ স্বামী জানত সেটা। প্রথমেই বলি, আমাদের রেগুলার যে চিফ সেক্রেটারির নেতৃত্বে টাস্ক ফোর্স হয়েছে, সেই টাস্ক ফোর্স রেগুলার বসছে এবং মনিটরিং করছে, এবং পুলিশেরও একটা টাস্ক ফোর্স হয়েছে, সেখানেও ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, এডিজি ল অ্যান্ড অর্ডার, তাদের নেতৃত্বে আর একটা টাস্ক ফোর্স হচ্ছে। এই দুটো টাস্ক ফোর্স চিফ সেক্রেটারির নেতৃত্বে যে টাস্ক ফোর্স হয়েছে, অল ডিএম এবং অল এসেন্সিয়াল ডিপার্টমেন্ট, তার কিন্তু ইম্পর্টেন্ট, তাদের সাথে রেগুলার কানেকশন আছে। প্রথমেই আপনাদের আমি যেটা রিকোয়েস্ট করবো, কন্ট্রোল রুম না করে আমরা স্টেট কন্ট্রোল রুম ওয়ান আমরেলা একটাই করছি। অন্যান্য জায়গায় যেগুলো আছে সেগুলো এখানেই আছে, তাহলে সেন্ট্রালি আমরা দেখে নিতে পারবো কোথায় কি হচ্ছে না হচ্ছে। এরম ভাবে কোন সময় যদি পড়ে টরে গেছে না, যদি কিছু বলেছিস না দেখবি কোনে। নিচে যাও, নিচে গিয়ে বরং চাবি করে এসো। লকডাউনের কলকাতাকে ক্যামেরাবন্দি করেছে জি24 ঘন্টা, এক অন্য কলকাতা। লকডাউনের শান্ত শহর আরো শান্ত। শহর জুড়ে লকডাউনের ছবিটা ঠিক কেমন, চলুন একবার দেখা যাক। ভারতবর্ষ কখনো এত বড় লকডাউন দেখে, পাশাপাশি কলকাতাতেও কখনো এর ইতিহাস যদি ঘাটা যায় তাহলে এত বড় লকডাউন দেখেনি এই শহরগুলো। করোনা 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 করোना করोना করোना করोना 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 कोई रोड पे आओ ना। करोना 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 कोई रोड पे आओ ना, कोई रोड पे आओ ना, कोई रोड पे आओ ना, कोई रोड पे आओ ना। অত সহজ না, 10 শোনো বেশি না, রেলের 10 খানা কর্মীকে ছাঁটাই করুক না, কোনো ছাঁটাইয়ের দরকার নেই। ওই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ছাঁটাইয়ের দরকার। কি সাইক্লোন আসছে এক বসন্ত ঋতুতে ফাল্গুন মাসের শুক্লা তৃতীয়ায় হুগলি জেলার একটি অতি সাধারণ
জানি সারা জীবন